নির্ধারণের একটি কৌশলকে বোঝায়। তাহলে বিভিন্ন অর্থনীতিবিদ বাজারকে যে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, সেখান থেকে বাজারের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি, স্ক্রিনে দেখা যাচ্ছে যে 1 নাম্বার হচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য বা সেবা থাকতে হবে। 2 হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি থাকতে হবে। 3 হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দামটা নির্ধারিত হবে। তারপরে আরেকটি কথা বিভিন্ন অর্থনীতিবিদ বলেছেন যে ক্রয় বিক্রয়ের জন্য নির্দিষ্ট স্থান বা অঞ্চল থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বাজার বলতে কি বুঝলাম? যে বাজার হচ্ছে একটা প্রক্রিয়া বা মেকানিজম, যে প্রক্রিয়ায় একটা দ্রব্য তার ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। তাহলে বাজারের বৈশিষ্ট্যের আমরা যদি বলি, তাহলে যে ক্রয় বিক্রয় আমরা কি দেখতে পারলাম বিভিন্ন সংজ্ঞা থেকে, যে এক বা একাধিক দ্রব্য থাকবে, অর্থাৎ ক্রয় বা বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য বা সেবা থাকে। তারপরে অবশ্যই ক্রেতা এবং বিক্রেতা থাকতে হবে। তারপরে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে বা দর কষাকষির মাধ্যমে, অর্থাৎ বার্গেনিং এর মাধ্যমে কোনো দ্রব্যের দামটা নির্ধারিত হয়। এখন আমরা বাজারের যে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন জানবো, যে বাজারকে বিভিন্ন ভাবে তোমার ক্লাসিফাই করা যায় বা শ্রেণী বিভাগ করা যায়। একটা হচ্ছে সময়ের ব্যাপ্তির ভিত্তিতে, আয়তন বা পরিধির ভিত্তিতে, আর একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। তা আমরা এগুলো একটা একটা করে কোনটা কাকে বলে সেটা জানবো। যে আমরা বাজারে 3 ধরনের শ্রেণী বিভাগ এখানে আলোচনা করব। একটা হচ্ছে সময়ের ব্যাপ্তির ভিত্তিতে বাজার কত প্রকার, আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার কত প্রকার, আর একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার। তো সময় ব্যাপ্তির ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, তারপরে আরেকটা হচ্ছে স্বল্পকালীন বাজার, তারপরে একটা হচ্ছে দীর্ঘকালীন বাজার, আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। তো কোনটা কাকে বলে? অতি স্বল্পকালীন বাজার মানে হচ্ছে ভেরি শর্ট পিরিয়ড মার্কেট। তো অতি স্বল্পকালীন বাজার কাকে বলা হয়? যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়, তখন তাকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার। এই ধরনের বাজারের স্থায়িত্বকাল এতই কম থাকে যে এই সময়ের মধ্যে কোনো পণ্যের যোগান বাড়ানো বা কমানো যায় না, অর্থাৎ সেই পণ্যের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। যেমন মাছ, শাকসবজি, দুধ, ডিম ইত্যাদি কি অতি স্বল্পকালীন বাজারের উদাহরণ উদাহরণ হতে পারে। তারপরে আসো স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারটা কি? যে যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে সাথে যোগান সামান্য পরিবর্তিত হয়, তাকে বলা হয় স্বল্পকালীন বাজার। যে স্বল্পকালে উৎপাদন প্রতিষ্ঠানের সংখ্যা, আয়তন এবং যন্ত্রপাতির কোনো পরিবর্তন করা যায় না, তাই স্বল্পকালীন বাজারে দ্রব্যের চাহিদা অনুযায়ী যোগান ব্যাপকভাবে বাড়ানো বা কমানো যায় না। তো এই বাজারে দ্রব্যের যে দাম সেটা নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যের যোগানের চাইতে চাহিদার ভূমিকাটাই বেশি। তাহলে স্বল্পকালীন বাজার কাকে বলা হয়? যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে সাথে যোগানটা সামান্য পরিবর্তিত হয়, তাকে বলা হয় স্বল্পকালীন বাজার। যে এ ধরনের বাজারে উৎপাদন প্রতিষ্ঠানের সংখ্যা, আয়তন এবং যন্ত্রপাতির কোনো পরিবর্তন করা যায় না, তাই স্বল্পকালীন বাজারে কি হয়? চাহিদা অনুযায়ী যে দ্রব্যের যোগান সেটা ব্যাপকভাবে বাড়ানো বা কমানো যায়। এরপরে আসো দীর্ঘকালীন বাজার বা লং পিরিয়ড মার্কেট।
দীর্ঘকালীন বাজার কাকে বলা হয়? যে বাজার ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের পরিবর্তন সম্ভব, তাকে দীর্ঘকালীন বাজার বলে। তো দীর্ঘকালীন বাজার সময়ে উৎপাদন প্রতিষ্ঠানের আয়তন, সংখ্যা, যন্ত্রপাতি, এমনকি উৎপাদন পদ্ধতিও সম্পূর্ণরূপে পরিবর্তনের দ্বারা চাহিদার সাথে যোগানের যে একটা সামঞ্জস্য, সেটা বিধান করা সম্ভব হয়। তাহলে দীর্ঘকালীন বাজারে আমরা কি জানি, যে দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই পরিবর্তনশীল, কাজেই যে বাজার ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের পরিবর্তন সম্ভব, তাকে বলা হয় দীর্ঘকালীন বাজার। যে দীর্ঘকালীন বাজারে উৎপাদনের প্রতিষ্ঠানের আয়তন পরিবর্তিত হতে পারে, সংখ্যা পরিবর্তিত হতে পারে, যন্ত্রপাতি এমনকি উৎপাদন পদ্ধতিও সম্পূর্ণরূপে পরিবর্তনের মাধ্যমে চাহিদার সাথে যোগানের একটা সমন্বয় করা সম্ভবপর হয়। এই জন্য এই ধরনের বাজারকে বলা হয় দীর্ঘকালীন বাজার। তারপরে অতি দীর্ঘকালীন বাজার, ভেরি লং পিরিয়ড মার্কেট, সেটা কি? অতি দীর্ঘকাল বলতে এমন একটা সময়কাল যে সময়ে ক্রেতার রুচি, অভ্যাস, সংখ্যা ইত্যাদির পরিবর্তন ঘটে। তাছাড়া এই সময় পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তির প্রবর্তন ঘটে। তো অতি দীর্ঘকালীন বাজারে দ্রব্যের পরিবর্তিত চাহিদার সাথে মিল রেখে উৎপাদনকারী উৎপাদন ব্যবস্থায় কাঠামোগত ও পদ্ধতিগত পরিবর্তন সাধনের ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন হয়। ফলে দাম নির্ধারণটা অনিশ্চিত হয়ে পড়ে। তাহলে অতি দীর্ঘকালীন বাজারে কি হয়? অতি দীর্ঘকালীন বলতে এমন একটা সময়কাল বোঝায় যে সময় ক্রেতার সংখ্যাও পরিবর্তিত হতে পারে, রুচি এবং অভ্যাসেরও পরিবর্তন হতে পারে, এবং পুরনো প্রযুক্তিটা রিপ্লেসড হয়ে নতুন প্রযুক্তির কি প্রবর্তন ঘটে। তো এই ধরনের বাজারে পরিবর্তিত চাহিদার সাথে মিল রেখে উৎপাদনকারী উৎপাদন ব্যবস্থার স্ট্রাকচারাল এবং যে পদ্ধতিগত পরিবর্তন, সেটা সেই পরিবর্তন সাধনের ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হয়। ফলে এই ধরনের বাজারে দাম নির্ধারণটা অনিশ্চিত হয়ে পড়ে। আচ্ছা, এরপরে আসো যে আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার। আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্থানীয় বাজার, আন্তর্জাতিক বাজার। তো স্থানীয় বাজার কাকে বলা হয়? স্থানীয় বাজার মানে হচ্ছে লোকাল মার্কেট। যে যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় নির্দিষ্ট কোনো স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলা হয় স্থানীয় বাজার। যেমন শাকসবজি, মাছ বা দুধ ইত্যাদি দ্রব্যের ক্রয় বিক্রয় একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই এ ধরনের দ্রব্যের বাজারকে বলা হয় স্থানীয় বাজার। তারপরে জাতীয় বাজার বা ন্যাশনাল মার্কেট, যে যদি কোনো পণ্যের ক্রয় বিক্রয় স্থানীয় এলাকার গণ্ডি অতিক্রম করে সারা দেশব্যাপী বিস্তৃত হয়, তাহলে তাকে বলা হয় জাতীয় বাজার। যেমন দেশে তৈরি বস্ত্র সামগ্রী, ঔষধপত্র ইত্যাদির বাজার। তো এসব পণ্যের ক্রয় বিক্রয় মূলত কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে জাতীয় বাজার কোনটা? যে যে যদি কোনো পণ্যের ক্রয় বিক্রয় যে শুধুমাত্র ওই যে জায়গায় তৈরি হয় সেখানেই থাকবে না, অর্থাৎ স্থানীয় এলাকার মধ্যে যেটা সীমাবদ্ধ না থেকে সারা দেশব্যাপী যেটা বিস্তৃত হবে, তাকে বলা হয় জাতীয় বাজার বা ন্যাশনাল মার্কেট। এরপরে আসলো আন্তর্জাতিক বাজার বা ইন্টারন্যাশনাল মার্কেট। যে যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় দেশের ভৌগোলিক সীমারেখাটা অতিক্রম করে বাইরের দেশগুলোতে সম্প্রসারিত হয়, তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। যেমন সোনা, রূপা বা উন্নত মানের তৈরি পোশাক ইত্যাদি দ্রব্য যা বিভিন্ন দেশের মধ্যে, অর্থাৎ একটা দেশের সীমানা পেরিয়ে, ভৌগোলিক সীমানা পেরিয়ে অন্য দেশে ক্রয় বিক্রয় হয়, সেই ধরনের বাজারকে বলা হয় আন্তর্জাতিক বাজার বা ইন্টারন্যাশনাল মার্কেট। তাহলে আমরা বাজারের দুই ধরনের শ্রেণী বিভাগ ইতিমধ্যে দেখলাম। একটা হচ্ছে সময়ের ব্যাপ্তির ভিত্তিতে শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে আয়তন বা পরিধির ভিত্তিতে। সময়ের ব্যাপ্তির ভিত্তিতে বাজারকে আমরা দেখলাম চার প্রকার। একটা অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। আর আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার তিন প্রকার। একটা হচ্ছে স্থানীয় বাজার, একটা জাতীয় বাজার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। এরপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে
প্রতিযোগিতার ভিত্তিতে বাজারে শ্রেণীবিভাগ। তো প্রতিযোগিতার উপরে ভিত্তি করে বাজারকে কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতার বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ বা অনিখুঁত প্রতিযোগিতার বাজার। পূর্ণ প্রতিযোগিতাকে কি বলা হয়? নিখুঁত প্রতিযোগিতা বলা হয়। অর্থাৎ পূর্ণ বা নিখুঁত প্রতিযোগিতার বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ বা অনিখুঁত প্রতিযোগিতার বাজার। এটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও বলতে পারি বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও বলতে পারি। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হয়? যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক ধরনের বাজার যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা স্বাধীনভাবে প্রতিযোগিতার মাধ্যমে সমজাতীয় দ্রব্য একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করবে, সে ধরনের বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কেউই এককভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না, বরং বাজারে দ্রব্যের যে চাহিদা এবং যোগান থাকে তার মাধ্যমে কোনো দ্রব্যের দামটা নির্ধারিত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে? যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক ধরনের বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং তারা স্বাধীনভাবে প্রতিযোগিতার মাধ্যমে, অর্থাৎ তাদের মধ্যে প্রতিযোগিতা বিরাজ করবে, সমজাতীয় পণ্য অর্থাৎ তারা যে দ্রব্য এবং সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করবে সেটা সমজাতীয় হবে এবং বাজারে পণ্যের একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে। যে এক্ষেত্রে কোনো একক ক্রেতা বা বিক্রেতা, বাজারে যেহেতু অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, কোনো একক ক্রেতা বা বিক্রেতা কেউই আলাদাভাবে এখানে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগানের মাধ্যমে দ্রব্যের দামটা নির্ধারিত হবে। তো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এরপরে আসো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা অপূর্ণ বা অনিখুঁত প্রতিযোগিতার বাজার, যেটাই আমরা বলি না কেন। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হয়? যে বাজারে কিছু সংখ্যক বিক্রেতা থাকে এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য কেনা বেচা হয় বা ক্রয় বিক্রয় হয়, তাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি দেখলাম? যে যেখানে ক্রেতা বিক্রেতার সংখ্যা অসংখ্য, তাই না? অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, সেখানে সমজাতীয় দ্রব্য একটা নির্দিষ্ট দামে এবং প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় হবে। এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অনেক বলে কোনো একক ক্রেতা বা বিক্রেতা এককভাবে বা আলাদাভাবে পণ্যের দামকে প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগানের মাধ্যমে দামটা নির্ধারিত হবে। আর এটা সম্পূর্ণ বিপরীত অবস্থা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হবে? যে বাজারে বহু সংখ্যক না, অর্থাৎ কিছু সংখ্যক বিক্রেতা থাকে এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা নয়, বরঞ্চ অসম প্রতিযোগিতার ভিত্তিতে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় হয় এবং তাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা অপূর্ণ বা অনিখুঁত প্রতিযোগিতামূলক বাজারেরও আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট, এরপরে আছে ডুওপলি, তারপরে আছে অলিগোপলি, তারপরে মনোপসনি, তারপরে একচেটিয়ামূলক বাজার বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা হচ্ছে বাইল্যাটারাল মনোপলি। তো আমরা এগুলো এখন একটা একটা করে কোনটা কোন বাজারটা কি সেটা জানবো। যে প্রথমেই আসো একচেটিয়া বাজার বা হচ্ছে মনোপলি মার্কেট। মনো শব্দের অর্থ কি? মনো শব্দের অর্থ হচ্ছে এক, ঠিক আছে? আর পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি মনো মানে এক, পলি মানে বিক্রেতা। তাহলে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে,
অর্থাৎ একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকবে, এবং যে দ্রব্যটা উৎপাদিত হবে সেই দ্রব্যের কোনো ক্লোজ সাবস্টিটিউট বা নিকট পরিবর্তক থাকবে না, বরঞ্চ অন্য কোনো উৎপাদনকারী বা বিক্রেতার বাজারে যে প্রবেশ, সেটাতে রেস্ট্রিকশন থাকবে বা বাধা থাকবে, তাকে বলা হয় একচেটিয়া বাজার। তাহলে একচেটিয়া বাজার কাকে বলা হয়? একচেটিয়া বাজারে মনো শব্দের অর্থ এক, এবং পলি শব্দের অর্থ বিক্রেতা। অর্থাৎ যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী থাকবে, এবং উৎপাদিত দ্রব্যের কোনো নিকট পরিবর্তক বা ক্লোজ সাবস্টিটিউট থাকবে না, এবং অন্য কোনো উৎপাদনকারী বা বিক্রেতার বাজারে প্রবেশে রেস্ট্রিকশন থাকবে বা বাধা থাকবে, তাকে বলা হয় একচেটিয়া বাজার বা হচ্ছে মনোপলি মার্কেট। এরপরে আসো ডুওপলি। ডুওপলি হচ্ছে, ডুও মানে দুই। তো এখানে যে বাজারে বিক্রেতা মাত্র দুইজন কিন্তু ক্রেতা অসংখ্য, তাকে বলা হয় ডুওপলি বাজার। তাহলে ডুও মানে দুই, পলি মানে বিক্রেতা, অর্থাৎ যে বাজারে বিক্রেতা মাত্র দুইজন কিন্তু ক্রেতা অসংখ্য, তাকে বলা হয় ডুওপলি বাজার। এরপরে আসো অলিগোপলি বাজার বা অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেট কাকে বলা হয়? যে যে বাজারে অল্প কিছু সংখ্যক বিক্রেতা বিকল্প ব্যবহারযোগ্য পৃথকীকৃত দ্রব্য উৎপাদন বা বিক্রয় করে, তাকে বলা হয় অলিগোপলি বাজার। এ ধরনের বাজারে কোনো দ্রব্যের উৎপাদন নির্ধারণ, সেটার দাম পরিচালনা করা, তারপরে বিজ্ঞাপন প্রচার করা এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফার্মগুলোর মধ্যে একটা ইন্টার ডিপেন্ডেন্স প্রকাশ পায়। যে এখনকার ওয়ার্ল্ডে আমরা যদি দেখি যে ইস্পাতের বাজার বা মোটর গাড়ি বা ঔষধ, বৈদ্যুতিক সরঞ্জাম বা কম্পিউটার সহ বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে অলিগোপলি বাজারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইয়ের অধিক কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা বা ফার্ম থাকবে, এবং প্রত্যেকটি ফার্ম মোট উৎপাদনের একটা উল্লেখযোগ্য অংশ যোগান দেয় বলে প্রত্যেকটা ফার্ম দ্রব্যের মোট যোগান এবং দামকে প্রভাবিত করতে পারে। তাহলে যে বাজারে অল্প কিছু সংখ্যক বিক্রেতা বিকল্প ব্যবহারযোগ্য পৃথকীকৃত দ্রব্য উৎপাদন বা বিক্রয় করে, তাকে বলা হয় অলিগোপলি বাজার। তো এই ধরনের বাজারে উৎপাদিত দ্রব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই সমজাতীয় হয়, আবার কখনো কখনো আলাদাও হতে পারে। তো এই বাজারে স্বল্প সংখ্যক বিক্রেতা থাকায় প্রত্যেক বিক্রেতা নিজ নিজ উৎপাদন এবং দাম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অন্যান্য ফার্মের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বা রিয়াকশন নিয়ে চিন্তা ভাবনা করে। ফলে কোনো ফার্মই পুরোপুরি স্বাধীন বা স্বতন্ত্র দাম নীতি গ্রহণ করতে পারে না। অর্থাৎ তাদের মধ্যে একটা অলিগোপলি বাজারের যে বিক্রেতা, তাদের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা বিরাজ করে, এবং তাদের মধ্যে একটা আন্তর্নির্ভরশীলতা প্রকাশিত হয়। আচ্ছা, এরপরে আসো মনোপসোনি বাজার। তো মনোপসোনিতেও মনো অর্থ হচ্ছে এক, ইংরেজি মনোপসোনিতে মনো অর্থ হচ্ছে এক, আর PSONY সনি শব্দের অর্থ হচ্ছে ক্রেতা, অর্থাৎ একক ক্রেতা। তাহলে যে বাজারে আহ বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতার সংখ্যা মাত্র একজন, তাকে বলা হয় মনোপসোনি বাজার। তো মনোপসোনি বাজারে একজন মাত্র ক্রেতা থাকে, এবং মনোপসোনি বাজারে ফার্ম হচ্ছে সাধারণত উপাদানের যোগানদাতা। যে মনোপসোনিতে বিক্রয়কৃত উপাদানের কোনো বিকল্প ব্যবহার বা যে ক্লোজ সাবস্টিটিউট, সেটা থাকে না, এবং বাজারে নতুন কোনো ফার্মও এখানে প্রবেশ করতে পারে না। তো মনোপসোনি বাজারে যেহেতু একজন মাত্র ক্রেতা
আহ, তোমার যে পণ্যটা যে পণ্য পণ্য উৎপাদন করে সেটা চাহিদা এবং দামকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই ক্ষেত্রে ক্রেতাই কিন্তু সেই পণ্যের চাহিদা এবং দামকে নির্ধারণ করে, এবং এই ক্ষেত্রে বিক্রেতার কোনো প্রকার ভূমিকায় থাকে না। এরপরে আসো একচেটিয়ামূলক বাজার বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। যে সেটা কি, যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অন্যদিকে একচেটিয়া বাজার, দুটো দু ধরনের বাজারেরই বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। যে যে বাজারে বেশ কিছু সংখ্যক বিক্রেতা, কিন্তু সেটা সংখ্যা কিন্তু অসংখ্য নয়, বেশ কিছু সংখ্যক বিক্রেতা এমন দ্রব্য উৎপাদন করে যেগুলো সদৃশ্য কিন্তু সমজাতীয় নয়। তাছাড়া বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো একটা একটা ক্লোজ সাবস্টিটিউট হলেও বিভিন্ন ধরনের ট্রেডমার্ক, লেবেল এবং ব্র্যান্ড দ্বারা তাদেরকে একটা থেকে আরেকটা পৃথক করে রাখা হয়। যেমন বিভিন্ন ব্র্যান্ডের সাবান, টুথপেস্ট, তেল ইত্যাদি বাজারকে বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বা মনোপলিস্টিক কম্পিটিশন। তো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, যে এখানে কি হবে, এখানে আহ তোমার বিক্রেতা থাকবে, বেশ কিছু সংখ্যক বিক্রেতা থাকবে, কিন্তু সেটার সংখ্যা কিন্তু অসংখ্য নয়। তারপরে বলা হচ্ছে যে এই বাজারে উৎপাদিত পণ্যগুলো অনেকটা সদৃশ্য কিন্তু একেবারে সিমিলার নয়, কারণ তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেডমার্ক, লেবেল এবং ব্র্যান্ড দ্বারা একটা আরেকটা থেকে পৃথক করে রাখা হয়। তো প্রতিযোগিতামূলক একচেটিয়ার বাজারে আহ, এই ধরনের শিল্পে বিভিন্ন ফার্ম অবাধে প্রবেশ করতে পারে, আবার প্রয়োজনে সে সে বের হয়েও যেতে পারে। তারপরে ক্রেতা এবং বিক্রেতাদের বাজার সম্পর্কে এখানে পুরোপুরি জ্ঞান কিন্তু থাকে না। তো এই বাজারে প্রতিটা ফার্মের উৎপাদিত পণ্য অন্য ফার্মের উৎপাদনের চেয়ে পৃথক সেই অর্থে, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ট্রেডমার্ক, লেবেল এবং ব্র্যান্ড দ্বারা একটা পণ্য থেকে আরেকটা পণ্যকে পৃথক করে রাখা হয়। আমরা যে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সাবান, টুথপেস্ট এবং তেল এরকম বিভিন্ন পণ্য দেখি, সেগুলো কিন্তু আমাদের একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটা উদাহরণ। এরপরে আসো দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা হচ্ছে বাইলেটারাল মনোপলি। বাইলেটারাল মনোপলি বাজারে কি হয়, যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকে, তাকে বলা হয় বাইলেটারাল মনোপলি বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তো এই গেল হচ্ছে আমাদের বাজারের শ্রেণী বিভাগ। বাজারকে মূলত তিনটা ভাগে ভাগ করা, বাজারের তিনটা ভাগে আমরা বাজারের এখানে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে সময়ের ব্যাপ্তির ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। সেখানে আমরা কি কি দেখেছি, যে বাজার চার প্রকার: একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, একটা স্বল্পকালীন বাজার, একটা দীর্ঘকালীন বাজার, আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। তারপরে আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার তিন প্রকার: একটা স্থানীয় বাজার, একটা জাতীয় বাজার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। আর মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে দুই প্রকার: একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট, একটা ডুওপলি, একটা অলিগোপলি, একটা মনোপসনি, একটা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা হচ্ছে বাইলেটারাল মনোপলি। তাহলে আমরা কিন্তু বাজার কাকে বলে এবং বাজারের যে বিভিন্ন শ্রেণী বিভাগ সেটা সম্পর্কে জানলাম। তো আমরা বাজার সম্পর্কে যে ডিটেলস আলোচনা করব, সেখানে আমরা এই যে আহ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার এই দুটো সম্পর্কে বেশি আলোচনা করব। আর তোমাদের যদি ছোট প্রশ্ন এখান থেকে 5 নম্বরের ছোট প্রশ্ন হিসেবে তোমরা পড়তে পারো যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, এটার বৈশিষ্ট্য, তারপরে অলিগোপলি বাজার কাকে বলে, অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য। আর ওভারঅল এখান থেকে আসতে পারে যে বাজার কাকে বলে, বাজারে শ্রেণী বিভাগ সম্পর্কে
আলোচনা করবো। তখন তোমাদের এই শ্রেণীগুলো প্রত্যেকটা এরকম করে লিখে প্রত্যেকটা কোনটা কাকে বলে সেটা কিন্তু দিতে হবে। তবে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ছোট প্রশ্ন আকারে যদি তোমরা বলো যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে তার বৈশিষ্ট্য, এবং আরেকটা হচ্ছে অলিগোপলি বাজার কাকে বলে এবং তার হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, সবাই শুনতে পেয়েছো আমাকে? হ্যালো? হ্যাঁ ম্যাডাম, শুনতে হ্যাঁ পেয়েছি, শুনতে ম্যাম, পেয়েছি ম্যাম। শুনছি। আমি কিন্তু জি ওই যে ম্যাডাম। যেটা বলছি যে তোমাদের যে ডিমান্ড সাপ্লাই এটা একদমই বাদ দিবা না। লাস্ট ক্লাসে কিন্তু বলে দিছি আহ কি কি গুলা একটু বেশি গুরুত্ব দিয়ে করতে হবে, সেরকম হচ্ছে বাজার বা হচ্ছে মার্কেট। এখান থেকে কিছুই বাদ দিবা না, যা পড়াবো খুবই কেয়ারফুলি ফলো করবা এবং এগুলো সব মনোযোগ দিয়ে নিখুঁত ভাবে পড়বা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা এখন আমরা যেটা বললাম যে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার এই দুটো একটু ডিটেলসে পড়বো। তো প্রথমে আমরা শুরু করছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা নিখুঁত প্রতিযোগিতার বাজার, এটার আমরা কিন্তু সংজ্ঞা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তো সেই সংজ্ঞার ভিত্তিতে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে অসংখ্য প্রতিষ্ঠান থাকবে, দুই হচ্ছে অসংখ্য ক্রেতা থাকবে, হচ্ছে কখন হিসেবে লিখেছি, ক হচ্ছে অসংখ্য প্রতিষ্ঠান থাকবে, খ হচ্ছে অসংখ্য ক্রেতা থাকবে, গ হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ থাকবে, ঘ হচ্ছে দ্রব্যের সমরূপতা থাকবে, এবং ও হচ্ছে প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা থাকবে। তো একটা একটা করে আমরা যদি বৈশিষ্ট্য আলোচনা করি, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য প্রতিষ্ঠান থাকে। তো অসংখ্য হওয়ার ফলে কি হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানের অংশ বা পোর্শন বা পার্সেন্টেজ এতই ক্ষুদ্র হয় যে পুরো উৎপাদন এবং দাম নির্ধারণে তার কোনো প্রভাব থাকবে না। আর আহ, বাজারে প্রবেশ, যে কোনো ফার্মে প্রবেশ এবং প্রস্থানের ব্যাপারেও বাজারের উপরে কারণেও বাজারে কোনো প্রকার প্রভাব সৃষ্টি হবে না। এখানে উৎপাদনী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা হলো দাম গ্রহীতা বা প্রাইস টেকার, অর্থাৎ তারা কোনোভাবেই প্রাইস মেকার বা হচ্ছে দাম নির্ধারক নয়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমরা প্রথম বৈশিষ্ট্য কি দেখলাম, যে এই বাজারে অসংখ্য প্রতিষ্ঠান থাকবে, বা অসংখ্য প্রতিষ্ঠান কাজ করবে। অসংখ্য হবার ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের অংশ এতই ক্ষুদ্র হবে যে পুরো বাজারে সেই নির্দিষ্ট পণ্যের দাম উৎপাদন এবং দাম নির্ধারণে সেই একক প্রতিষ্ঠানে কোনো প্রভাবই থাকবে না। এবং তার ফলে কি হবে, সেই একক প্রতিষ্ঠানের প্রবেশ বা প্রস্থান বাজারের উপরে কোনো প্রভাবও ফেলবে না। এখানে উৎপাদনী প্রতিষ্ঠানগুলো হচ্ছে দাম গ্রহীতা বা প্রাইস টেকার, এবং তারা কোনোভাবেই প্রাইস মেকার বা হচ্ছে দাম নির্ধারক নয়। এরপরে আসো অসংখ্য ক্রেতা, যে এই বাজারে ক্রেতার সংখ্যা থাকবে অসংখ্য। অসংখ্য ক্রেতা বাজারে উপস্থিত থাকার ফলে কোনো একক ক্রেতার পক্ষে বাজারের উপরে আলাদাভাবে কোনো প্রভাব সৃষ্টি করা সম্ভব হবে না। অর্থাৎ কোনো একক ক্রেতার প্রবেশ বা প্রস্থান দিয়েও বাজারের যে কার্যক্রম সেটা কিন্তু প্রভাবিত হবে না। অর্থাৎ বাজারের উপরে কোনো একক ক্রেতা প্রভাব ফেলতে পারবে না। তারপরে আসো যে তথ্যের অবাধ প্রবাহ, যে এই বাজারে কোনো ইনফরমেশন বা তথ্যই কিন্তু গোপন থাকবে না। অর্থাৎ দ্রব্যের মান, বিক্রেতার যে কৌশল, কোনো কিছু এখানে ভোক্তাকে প্রতারণা করতে পারে না। সকল প্রকার তথ্য প্রকাশিত থাকার ফলে বাজার তার নির্দিষ্ট মেকানিজম দ্বারাই কিন্তু পরিচালিত হবে। তারপরে আসো যে দ্রব্যের সমরূপতা, যে এই বাজারে আহ, দ্রব্যগুলো সমরূপ থাকে বা সমজাতীয় থাকে বা হোমোজেনাস থাকে, অর্থাৎ সকল প্রতিষ্ঠানই এই বাজারে একই দ্রব্য উৎপাদন করে। তারপরে আসো প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা, যে এই বাজারে প্রবেশ বা এই বাজার থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে বা প্রস্থানের ব্যাপারে কোনো প্রকার প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো
রেস্ট্রিকশন বা বিধিনিষেধ থাকে না। অর্থাৎ যে কোনো উৎপাদক বা ভোক্তা এই বাজারে অবাধে প্রবেশ করতে পারবে, বা যদি তাদের প্রয়োজন হয় অবাধে বাজার থেকে বের হয়েও যেতে পারবে, অর্থাৎ প্রস্থান করতে পারবে। সেই জন্যই বলা হচ্ছে যে এই বাজারে ক্রেতা এবং বিক্রেতার অর্থাৎ উৎপাদক বা ভোক্তা এই বাজারে প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা রয়েছে। তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে আমরা জানলাম। আমরা কি কি জানলাম? যে বাজার কাকে বলে, বাজার শ্রেণী বিভাগ, বাজারের বৈশিষ্ট্য। তারপরে কি জানলাম? যে বাজারের যে দুটো প্রধান বিভাজন রয়েছে প্রতিযোগিতার ভিত্তিতে, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আচ্ছা, এরপরে আসো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমার গড় আয়, প্রান্তিক আয় এবং হচ্ছে কি মোট আয় রেখাটার চেহারাটা কিরকম হবে। একটু 1 মিনিট, হ্যাঁ। ভার্সিটি থেকে কে কে বইটা নিছেন? যেটা ভার্সিটির। কেউ তো একজন উত্তর দেন। নেই নেই কেউ। আমি আপনি নিছি সারা। তো। ও তো আমি আপনি নিছি। সারা। 110 আমিও নেই নম্বর নাই। পেজে পাইছি এই পড়াটা। এই যে এর আগে যে পড়াটা পড়াইলো, নিখুঁত প্রতিযোগিতা। আগামী শুক্রবার আমরাও নিব ইনশাল্লাহ। আমি বলছি আপনাদের সবাইকে বই নিয়ে নেন, আপনারা কেউ নেন নাই, সবাই চলে গেছেন ওই শুক্রবার, পরে তো আমি নিলাম। প্রত্যেককে আমি বই নিচে খোঁজ নিতে। করছিলাম, কিন্তু ওখানে তো বললো যে বই এখনো আসে নাই, তাই বলছিল। তাহলে আমার দিল কেমনে? আমি নিচে বলছিলাম, নিচে একদম নিচে ওইটাতে ওখানে বলছিলাম। ডিন স্যার তো বলে দিচ্ছে নিতে। পরে আমি যাই বলছি, ডিন স্যার বলছে এদের ব্যবহার ভালো না অবশ্য। তারপরে ও জোরপূর্বক কিনিস। ছবি তো পোস্ট করছি, গ্রুপে দিছি কোন কোন বই পাইছি। আপনি আচ্ছা, কি কেন? আপনি কোনটা কোনটা বই সঙ্গীতা পাইছিলেন? আপু জোর করা লাগলো কেন? সঙ্গীতা আপু, আরে দিতে চায় না বই, যেমন ইয়ের থেকে দিব, ওকে পয়সা বই লাগবে। কি ওর বই কি ওর বাপ দাদার না আমাদের? এটাই তো মনে হয়। বইয়ের জন্য তাহলে টাকা নেয় আগামী কিন্তু বই দেয় না। আগামী শুক্রবার। এই ম্যাম আছে সে এখানে, ম্যাম আছে। বলতেছে আমাদেরকে বই দিতে চাচ্ছিল না। আমরা ভাই আমিও অতিরিক্ত কথা গেছিলাম, না বলি, আমার সাথে ম্যাম আছে এরকম এখানে। করছে। আচ্ছা, সবাই শুক্রবারে বই নিয়ে নিয়েন দয়া করে। বই নিয়ে পড়াটা কিছু বুঝতেছি না, এটা তো বুঝি না কিছু। আচ্ছা, বলছি ম্যাম কি আমাদের এই স্লাইডটা প্রোভাইড করবে? একটা পিডিএফ ফাইল দিয়ে দিলে আমাদের জন্য খুবই উপকার হয়। পিডিএফ ফাইল আকারে যদি দিয়ে দেয়। আচ্ছা, ম্যাম কোনো বই সাজেস্ট করছে পড়ার জন্য?
ভাই বলছি স্লাইডটা একটু ম্যামের কাছ থেকে কালেক্ট করেন, তাহলে পরে আশা করি পড়াশোনা করতে সুবিধা হবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাডাম। হুম। ইয়েস ম্যাডাম। হ্যাঁ, আমি তোমাদের দু একটা কথা একটু শুনলাম, সেটা হচ্ছে আমার কানে আসলো। সেটা হচ্ছে তোমাদের এই যে পড়ার যে উপকরণ, এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে? আমাদের তো ইউনিভার্সিটির বই আছেই। এছাড়াও আমি আমার কাছে যেগুলো ম্যাটেরিয়ালস আছে আমি এগুলো তোমাদেরকে ছবি তুলে তুলে দিয়ে দিব, তোমরা সেগুলো ফলো করতে পারবা। এছাড়াও আমি বলেছি যে বাজারে অনেক বই আছে, তোমরা ওগুলো দেখতে পারো, সমস্যা নেই। সেক্ষেত্রে তোমাদের কোনো বাধা নাই। আমার হচ্ছে আমি যেভাবে পড়াচ্ছি এই ম্যাম আপনি অনুযায়ী এই পড়াইছেন জিনিসগুলো। না, আপনি তো কথা শেষ করতে পড়াইছেন, দাও। আমি এতদিন বুঝি নাই, আজকে বুঝতে পারতেছি। আচ্ছা, আহ, কথা শেষ করতে দাও। সেটা হচ্ছে আমি যেটা ম্যাম বলছি। ভার্সিটি থেকে নাকি বই দিতে চাচ্ছে না? কেন দিতে যাবে না? ভার্সিটি হ্যাঁ, থেকে অনেকে অবশ্যই বলতেছে। অবশ্যই বই দিবে, এটা তোমাদের রাইট। হ্যাঁ, যদি কোনো প্রকার সমস্যা করে তোমরা সোজা ডিন স্যারের কাছে যেতে বলে দিবে। ডিন স্যার একটা ফোন করে দিলেই সব ঠিক হয়ে যাবে, ঠিক ম্যাম আছে? আমি গত শুক্রবারের আগের শুক্রবার আমি আমারে খালি বলে এখানে যান ওইখানে যান। আমি বলছি ডিন স্যার বই দিতে বলছে, বই দেন আগে। পরে বলে কোন বই? বই নাই কোনো, ডিগ্রির বই আছে এই সেই। না, বইটা তোমাদের দেওয়ার কথা, এখানে কোনো সমস্যাই হওয়ার কথা না। তারপরে যদি সমস্যা হয় তোমরা ডিন স্যারকে বলবে, ঠিক আছে? আশা করি ইয়েস অসুবিধা ম্যাম। হবে না। ওকে তো ঠিক ম্যাম। আছে, আমরা এখন পড়ায় চলে যাই, ঠিক আছে? আর হচ্ছে তোমরা সাথে সাথে আমি এই জন্য বলছিলাম যে ঠিক আছে, হার্ড কপি যদি নাও পাও, সফট কপি তো আছেই আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল। হ্যাঁ, আমাদের ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে ওখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। ওখানে সফট কপিটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে? আর হার্ড কপি তো পাবাই, সেটা সমস্যা নেই। আচ্ছা, আমরা আহ আজকে আলোচনা শুরু করেছিলাম হচ্ছে বাজার বা মার্কেট নিয়ে। সেখানে বাজার কাকে বলে, বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। তারপরে হচ্ছে বাজারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। তারপরে বাজারের যে দুটো প্রধান শ্রেণীবিভাগ, অর্থাৎ প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারের শ্রেণীবিভাগ, সেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তো এখানে আমাদের যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, সেখানে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় রেখাটা কিরকম হতে পারে, সেটা কিন্তু এখানে আমরা চিত্র শেয়ার করেছি। তো আমরা যে মোট আয়ের কথা বললাম, অর্থাৎ টোটাল রেভিনিউ, যেটাকে বলা হচ্ছে টিআর, আরটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এমআর, আরটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বা এআর, বা যেটাকে বলা হচ্ছে গড় আয়। তো প্রথমে আমরা আগে সংজ্ঞাগুলো জানি, যদি আমরা এগুলা ইতিমধ্যে কিছু কিছু মানে মোট, গড় এবং প্রান্তিক যে ধারণাগুলো, সেগুলো আমাদের কিন্তু ইতিমধ্যে পড়া হয়ে গিয়েছে। আমরা উপযোগের ক্ষেত্রে পড়েছি, আমরা উৎপাদনের ক্ষেত্রে পড়েছি, তারপরে আমরা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু মোট, গড় এবং প্রান্তিক যে ধারণাগুলো, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে ধারণা পেয়েছি। তো এখন আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে টোটাল রেভিনিউ বা টিআর, বা হচ্ছে মোট আয়। মোট আয় কাকে বলা হয়? যে উৎপাদিত দ্রব্য বিক্রয় করে কোনো ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান মোট যে পরিমাণ অর্থ লাভ করে, তাকে বলা হয় মোট আয় বা হচ্ছে টিআর। তাহলে বিক্রয়ের পরিমাণকে বা কিউ কে যদি আমরা বাজার দাম বা পি দিয়ে গুণন করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল রেভিনিউ বা টিআর। তাহলে টোটাল রেভিনিউকে আমরা এভাবে লিখতে পারি যে টি আর সমান পি গুণন কিউ। পি মানে হচ্ছে দ্রব্যের দাম এবং কিউ মানে হচ্ছে বিক্রয়ের পরিমাণ। তাহলে টোটাল রেভিনিউকে আমরা কিভাবে লিখতে পারি? টি আর সমান পি মাল্টিপ্লাই কিউ। দাঁড়াও, এটা একটু লিখে দিই।
টোটাল রেভিনিউ সমান পি মাল্টিপ্লাই কিউ। এখানে পি হচ্ছে প্রাইস বা হচ্ছে দাম, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি বা বিক্রয়ের পরিমাণ। তাহলে টোটাল রেভিনিউ বা মোট আয়কে আমরা এইভাবে লিখতে পারি যে মোট আয় সমান পি মাল্টিপ্লাই কিউ। অর্থাৎ কোন দ্রব্যের দামকে, অর্থাৎ সেই দ্রব্যের বিক্রয়ের পরিমাণ দিয়ে যদি আমরা গুণন দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল রেভিনিউ বা হচ্ছে ডিআর। তাহলে উৎপাদিত দ্রব্য বিক্রয় করে কোনো ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান মোট যে পরিমাণ অর্থ লাভ করে তাকে বলা হয় মোট আয় বা হচ্ছে টিআর। তাহলে টিআর কে আমরা এভাবে লিখতে পারি যে টিআর সমান পি মাল্টিপ্লাই কিউ। অর্থাৎ কোন দ্রব্যের দামকে তার বিক্রয়ের পরিমাণ বা কিউ দিয়ে গুণন দিলে আমরা পেয়ে যাব হচ্ছে মোট আয় বা টিআর। এখন একটা ফার্ম যদি 1000 একক দ্রব্য উৎপাদন করে এবং প্রতি একক দ্রব্য যদি 5 টাকা হারে বিক্রি করে, তাহলে ওই ফার্মের মোট আয় কত হবে? মোট আয় হবে টিআর সমান পি মাল্টিপ্লাই কিউ। অর্থাৎ পি হচ্ছে 5 টাকা আর কি হচ্ছে 1000 ইউনিট বা 1000 একক। তাহলে 5 গুণন 1000 পেয়ে যাবে হচ্ছে 5000। তাহলে ওই ফার্মের মোট আয় বা টিআর হবে হচ্ছে 5000 টাকা। তাহলে মোট আয় বা টিআর বা টোটাল রেভিনিউটা কি তোমরা বুঝতে পারছো না? জি ম্যাম। সরি, কি ম্যাম বুঝতে আমি বুঝি পারছো? নাই, আমি বুঝো বুঝি নাই? নাই। না। আচ্ছা, বুঝতে পারো নাই? এই যে টিআর এর যে ডেফিনেশন বা যে ফর্মুলা আমরা এখানে লিখেছি সেটা কি? টিআর সমান পি। পি মানে হচ্ছে প্রাইস বা হচ্ছে দাম, আর এটা হচ্ছে গুণ চিহ্ন, তাই না? এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা বুঝতে পারছো তো? কি সঙ্গীতা কথা বলছো তো, না সঙ্গীতা না? ইয়েস ম্যাম। জি হ্যাঁ, ম্যাম এটা বুঝছি। এটা হচ্ছে গুণন। আর কিউটা কি? কিউ হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি। অর্থাৎ পি কে, প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে বা গুণন করলে আমরা পেয়ে যাবো হচ্ছে টোটাল রেভিনিউ বা হচ্ছে টিআর। এখানে কি বলা হচ্ছে যে উৎপাদিত দ্রব্য বিক্রয় করে কোন ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান মোট যে পরিমাণ অর্থ লাভ করে তাকে বলা হয় টোটাল রেভিনিউ বা হচ্ছে টিআর। একটা ফার্ম, আমরা বলছি যে ধরো যে 1000 একক দ্রব্য উৎপাদন করবে, সে প্রতি একক দ্রব্য 5 টাকা দরে বিক্রি করবে, তাহলে তার মোট আয় কত হবে? যত একক দ্রব্য উৎপাদন করলো বা সে বিক্রি করবে, সেটাকে সেই দ্রব্যের যে ইউনিট প্রাইস সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে বা গুণন করলে আমরা পেয়ে যাব হচ্ছে সেই ফার্মের মোট আয় বা টোটাল রেভিনিউ। এখন বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসো এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউটা কি? এভারেজ রেভিনিউ হচ্ছে টিআর ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে গড় আয় বা এভারেজ রেভিনিউ বা এআর। অর্থাৎ কোন দ্রব্যের একক প্রতি যে আয় তাকে বলা হয় গড় আয়। যে কোনো ফার্মের মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে সেই ফার্মের গড় আয় বা হচ্ছে এভারেজ রেভিনিউ। এরপরে আসো মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউটা কি? মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস চেঞ্জ টিআর, চেঞ্জ টিআরটা পরে দিচ্ছি, ডিভাইডেড বাই কিউ। চেঞ্জ ইন টিআর ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ। তাহলে যে মোট আয়ের পরিবর্তনকে মোট বিক্রয়ের পরিবর্তন দিয়ে আমরা যদি ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে
মার্জিনাল রেভিনিউ বা হচ্ছে প্রান্তিক আয়। তাহলে দ্রব্যের অ্যাডিশনাল 1 ইউনিট বিক্রি করে যে অ্যাডিশনাল ইনকাম পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক আয় বা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। অর্থাৎ মোট আয়ের পরিবর্তনকে মোট বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে প্রান্তিক আয় বা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। ঠিক আছে, তাহলে আমরা টোটাল রেভিনিউ বা টিআর, অ্যাভারেজ রেভিনিউ বা এআর এবং মার্জিনাল রেভিনিউ বা এমআর এর কনসেপ্ট কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই টিআর, এআর এবং হচ্ছে এমআর এটা কিরকম হয় সেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমার টিআর এর চিত্রটা কিরকম, টোটাল রেভিনিউ কার্ভের চিত্র হচ্ছে এই যে মূল বিন্দু থেকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আর এখানে অ্যাভারেজ রেভিনিউটা কিরকম হয়, অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা হয়, যেখানে হচ্ছে এআর সমান এমআর এবং এই এআর এবং এমআরটা হচ্ছে প্রাইসের সমান হয়। এই হচ্ছে আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর, এমআর এবং এআর এটার চিত্র কিরকম হয় সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে আসো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমার টিআর, এমআর এবং এমআর এর সম্পর্কটা কিরকম হয় সেটা যদি আমরা একটা গাণিতিক সূচির মাধ্যমে দেখাই তাহলে আমরা কি দেখতে পাবো। দেখো যে এখানে আমাদের প্রথম কলামে বিক্রয়ের পরিমাণ দেয়া হয়েছে যে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। আর এখানে আমরা বলছি যে এখানে আমাদের মোট আয় আমরা এখানে দেখিয়েছি যে 20, 40, 60, 80 আর হচ্ছে 100। তো আমাদের এখানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি যে আমাদের অ্যাভারেজ রেভিনিউর ফর্মুলাটা কি আমরা লিখেছিলাম, অ্যাভারেজ রেভিনিউ সমান টিআর ডিভাইডেড বাই কিউ, তাই না? টিআর ডিভাইডেড বাই কিউ হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। তাহলে অ্যাভারেজ রেভিনিউটা কি হবে, যে টিআর সমান হচ্ছে 20 আর কিউ সমান হচ্ছে 1, 20/1 কত হয় 20। তারপরে তারপরেরটাতে কি দাঁড়ায় যে আমার টিআর ডিভাইডেড বাই কিউ, টিআর কত 40 আর কিউ কত 2, তাহলে 40 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 20। এরপরে আসো টিআর হচ্ছে 60, আমার কিউ হচ্ছে 3, তাহলে আমার অ্যাভারেজ রেভিনিউ বা এআর কত 20। একইভাবে টিআর যদি 80 হয়, কিউ যদি 4 ইউনিট হয়, তাহলে আমার অ্যাভারেজ রেভিনিউ কত 20। এরপর টিআর যদি 100 হয়, আমার কিউ যদি 5 হয়, তাহলে আমার অ্যাভারেজ রেভিনিউ কত 20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমার টিআর এর অ্যামাউন্ট কিন্তু আমার বিক্রয়ের পরিমাণ বাড়ানোর সাথে সাথে বেড়ে যাচ্ছে, যে কারণে আমার টিআর রেখাটা এখানে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। আবার অন্যদিকে অ্যাভারেজ রেভিনিউ কত, আমার বিক্রয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে আমার অ্যাভারেজ রেভিনিউটা ফিক্স থাকছে, সেজন্যই কিন্তু আমার এই অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা ভূমি অক্ষে সমান্তরাল হয়েছে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ রেভিনিউ সমান মার্জিনাল রেভিনিউ। তাহলে মার্জিনাল রেভিনিউটা কত সেটা আমরা এখানে দেখি, আমাদের এই কলামে মার্জিনাল রেভিনিউ দেওয়া হয়েছে। আমরা মার্জিনাল রেভিনিউ এর যে গাণিতিক সলিউশন সেখানে আমরা কি দেখেছি, মার্জিনাল রেভিনিউটা কিভাবে বের করা যায়, চেঞ্জ ইন টিআর অর্থাৎ টোটাল রেভিনিউ এর পরিবর্তন, সেটাকে আমরা ভাগ দেব কি দিয়ে, চেঞ্জ ইন কিউ, বিক্রয়ের পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা হচ্ছে প্রান্তিক আয়। তাহলে মার্জিনাল রেভিনিউটা এখানে কত, যে টোটাল রেভিনিউ এর এখানে পরিবর্তন কত, টোটাল রেভিনিউ এর পরিবর্তন দেখো আগে ছিল 20 একক, পরে হয়েছে 40 একক, তাহলে পরিবর্তন কত 20 একক। আর বিক্রয়ের পরিমাণ আগে ছিল 1 ইউনিট বা 1 একক, পরে হয়েছে 2 একক, তাহলে এখানে পরিবর্তন কত 1 একক। তাহলে এই যে টিআর এর পরিবর্তনকে আমরা যদি কিউ এর পরিবর্তন দিয়ে ভাগ দেই তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা মার্জিনাল রেভিনিউ বা হচ্ছে এমআর। তাহলে আমাদের এখানে মার্জিনাল রেভিনিউ হবে 20।
এরপরে আসো, পরের ধাপে আমরা যদি যাই, তোমার টোটাল রেভিনিউ আগে ছিল 40, পরে হয়েছে 60, এখানে পরিবর্তন কত? 20। বিক্রয়ের পরিমাণ আগে ছিল 2 একক, পরে হয়েছে 3 একক, তাহলে এখানে পরিবর্তন কত? 1 একক। তাহলে এই যে 20 একক ডিভাইডেড বাই 1 একক, তাহলে কত হয়ে যাচ্ছে? প্রান্তিক আয় হচ্ছে 20 বা 20। এরপরে আমার টোটাল রেভিনিউ যদি 60 হয়, সেটা পরিবর্তিত হয়ে হলো 80, 80 একক। তাহলে আমার টোটাল রেভিনিউ এর পরিবর্তন কত হলো? 20 একক। এবং আমার বিক্রয়ের পরিমাণের পরিবর্তন কত? 1 একক। তাহলে আমার প্রান্তিক আয় কত হলো? 20 একক। এরপরে আসো, আমার টোটাল রেভিনিউ আগে ছিল 80, পরে হয়েছে 100, আমার এখানে পরিবর্তন কত? 20 একক। এবং বিক্রয়ের পরিমাণের পরিবর্তন কত? আগে ছিল 4, পরে হয়েছে 5, তাহলে এখানে পরিবর্তন 1 একক। তাহলে আমার প্রান্তিক আয় দাঁড়াচ্ছে হচ্ছে 20 একক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে বিক্রয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে আমার মোট আয় ক্রমান্বয়ে বাড়ছে, যে কারণে আমার টোটাল রেভিনিউ কার্ভটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এরপরে আমাদের গড় এবং প্রান্তিক আয়ের অবস্থাটা কিরকম? এখানে গড় আয় এবং প্রান্তিক আয়টা সমান, যে কারণে এখানে অ্যাভারেজ রেভিনিউ ও মার্জিনাল রেভিনিউ কার্ভটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এই যে আমাদের উৎপাদন আগে ছিল 0, সেখান থেকে বেড়ে হলো Q1, এরপরে হলো Q2, তাই না? কিন্তু আমার ওই উৎপাদন যে ক্রমান্বয়ে বাড়ছে, তার ফলে আমার টোটাল রেভিনিউ কার্ভটা কি হচ্ছে? বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, অর্থাৎ এখানে ক্রমান্বয়ে বাড়ছে এবং এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভটা একই থাকছে বা ফিক্স থাকছে, যেটা হচ্ছে আমরা এই গাণিতিক উদাহরণে দেখতে পাচ্ছি যে 20 এককের সমান। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এভারেজ রেভিনিউ সমান মার্জিনাল রেভিনিউ হচ্ছে, এবং যেটা হচ্ছে যে পি এর সমান। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা বলতে পারি পি সমান এ আর সমান হচ্ছে এম আর। এবং এখানে টোটাল রেভিনিউ কার্ভটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরলরেখা। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম, হ্যালো। দেখলাম। আরো দেখতে হবে, জি পড়তে ম্যাডাম। হবে। না, এই যে আমরা গাণিতিক সূত্রটা ব্যবহার করছি, হ্যাঁ, এখানে কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা বলো? কারণ তোমাদের কিন্তু মার্জিনাল যে কনসেপ্টটা, সেটা কিন্তু কোনো প্রকার সমস্যা থাকার কথা না, কারণ মার্জিনাল কনসেপ্টটা আমরা এতবার উচ্চারণ করছি, এতবার জানছি। মার্জিনালটা কি বের করার ব্যাপারে কারো কোনো প্রকার সমস্যা আছে? সমস্যা আছে বলো। নো ম্যাম। না না, বলছিলাম মার্জিনাল বলছিলাম কনসেপ্টটা, হ্যাঁ বলো। মার্জিনালটাকে চেঞ্জ ইন টিআর এর সঙ্গে কোয়ান্টিটিটা ভাগ দিলেই বেরিয়ে যাবে। কোয়ান্টিটি চেঞ্জ, শুধু কোয়ান্টিটি না, কোয়ান্টিটির চেঞ্জটা দিয়ে ভাববে। এই যে আমাদের ফর্মুলা দেখো, চেঞ্জ ইন টিআর ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ, তার জি মানে ম্যাম, এটা তো বুঝতে কোয়ান্টিটিরও পেরেছি, চেঞ্জ। হ্যাঁ। হ্যাঁ, কোয়ান্টিটিরও চেঞ্জ। কোয়ান্টিটির চেঞ্জ কি? এখানে প্রতি ক্ষেত্রে এক এক করে না, 1 থেকে 2, 2 থেকে হ্যাঁ, 3, 3 থেকে 4, 4 থেকে 5, এখানে 1। আর টোটাল রেভিনিউ চেঞ্জ কত? প্রতি ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা 20 বা 20, তাই বেড়েছে, না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, 20 কে 1 দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাবো হচ্ছে মার্জিনাল রেভিনিউ। আর জি এভারেজ ম্যাম। রেভিনিউর ক্ষেত্রে হচ্ছে টোটাল রেভিনিউকে আমরা যদি কিউ দিয়ে ভাগ দেই, তাহলে পেয়ে যাবো হচ্ছে এভারেজ রেভিনিউ। আমার টোটাল রেভিনিউ কি? 20, 40, 60, 80, 100। এগুলোর প্রতিটাকে যদি 20 কে 1 দিয়ে ভাগ দিলে 20, 40 কে 2 দিয়ে ভাগ দিলে 20, 60 কে 3 দিয়ে ভাগ দিলে 20, 80 কে 4 দিয়ে ভাগ দিলে 20, 100 কে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 20। এই জন্য এভারেজ রেভিনিউ আমাদের প্রতি ক্ষেত্রে হয়েছে 20 এর সমান। আর মার্জিনাল রেভিনিউ কিভাবে বের করতে হয়? যে টোটাল রেভিনিউ চেঞ্জ কে আমরা কোয়ান্টিটি চেঞ্জ দিয়ে যদি ভাগ দিই, তাহলে পেয়ে যাবো হচ্ছে আমরা মার্জিনাল রেভিনিউ। আমার টোটাল রেভিনিউর চেঞ্জ এখানে প্রতি ক্ষেত্রে কত বলো? 20 করে ম্যাম। 20 করে। আর কোয়ান্টিটি চেঞ্জ প্রতি ক্ষেত্রে কত? 1 করে বেড়েছে। 1 করে। তাহলে 20 কে আমরা যদি 1 দিয়ে ভাগ দিই, তাহলে প্রতি ক্ষেত্রে আমরা মার্জিনাল রেভিনিউ 20 এর পেয়ে সমান যাবো। পেয়ে যাই। এই কারণে থ্যাংক ইউ আমরা ম্যাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর সমান এম আর, এবং যেটা হচ্ছে প্রাইসে সমান। ঠিক আছে? তাহলে আমরা আজকে থেকে জানবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যদি আমরা এআর এবং এমআর এর সম্পর্ক দেখি, তাহলে আমরা জানবো বা বলবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এআর সমান এমআর, এবং সেখানে টোটাল রেভিনিউ কার্ভটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি সরল রেখা। ঠিক আছে?
এরপরে যেন কারো টোটাল কনসেপ্ট, মার্জিনাল কনসেপ্ট এবং এভারেজ কনসেপ্ট নিয়ে কোনো প্রকার কনফিউশন না থাকে। তোমাদের ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে কিন্তু এই তিনটা কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, তোমাদের ভাই কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ইকোনমিক্স কোর্স ছিল, ওকে তাহলে বলো তো দেখি প্রান্তিক কনসেপ্টটা কি। সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, আয়ের ক্ষেত্রে হতে পারে, ব্যয়ের ক্ষেত্রে হতে পারে, উৎপাদনের ক্ষেত্রে হতে পারে, উপযোগের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, যে প্রান্তিক কনসেপ্টটা কি, এভারেজ কনসেপ্টটা কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, জি এরপরে ম্যাম। আমরা হচ্ছে আহ আরো অনেক কিছু পড়া আছে। আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যগুলো পড়তে হবে। তারপরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যগুলো আছে সেগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু তোমাদের দেখাই দিই। আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কি দেখেছি, যে এ আর সমান এম আর, তাই না? ওখানে এ আর এবং এম আর কার্ভটা কি, ভূমি অক্ষের সমান্তরাল। সমান্তরাল। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কি দেখো, এ আর এবং এম আর কার্ভটা কিরকম, এখানে হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী এ আর এবং এম আর কার্ভটা। এখানে কিন্তু আলাদা আলাদা, এখানে যেমন একই এ আর সমান এম আর, আর পূর্ণ প্রতিযোগী একচেটিয়া বাজারের ক্ষেত্রে কিরকম, এ আর এবং এম আর কার্ভটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং টি আর কার্ভটা এই যে দেখো, প্রথমে এটা বেড়েছে, তারপরে সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে, তারপর আবার নিম্নগামী হয়েছে। টি আর কার্ভটার চেহারা হচ্ছে একচেটিয়া বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এরকম। সরি। আচ্ছা, এই ক্ষেত্রেও দেখো, এখানে বিক্রয়ের পরিমাণগুলো দেয়া হয়েছে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। এই ক্ষেত্রে আমার মোটাই কত, মোটাই হচ্ছে, অর্থাৎ টি আর সমান হচ্ছে পি মাল্টিপ্লাই কিউ। এখানে আমরা টি আর দেখিয়েছি 20, 38, 51, 60 এবং 65। এটা হচ্ছে আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পার্থক্য দেখানোর জন্য আমরা এই গাণিতিক সূচিটা ব্যবহার করেছি। যে এখানে আমার টি আর আমরা দেখতে পেলাম, তাহলে এখান থেকে এমআর এ আরটা কিভাবে বের করা যায়, যে টোটাল রেভিনিউকে আমি যদি কোয়ান্টিটি দিয়ে ভাগ দিই, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে এ আর। এখানে আমার টোটাল রেভিনিউ কত, 20, কোয়ান্টিটি কত 1, তাহলে 20 কে 1 দিয়ে ভাগ দিলে আমরা কত পাবো, 20। এরপরে আসো 38 বা 38, 38 কে আমরা যদি কোয়ান্টিটি 2 দিয়ে ভাগ দিই, তাহলে পেয়ে যাবো কত, 19। এরপরে আসো, যে টোটাল রেভিনিউ হচ্ছে 51, সেটাকে যদি আমরা 3 বা 3 দিয়ে ভাগ দিই, তাহলে কত পেয়ে যাবো, 17। এরপরে টোটাল রেভিনিউ হচ্ছে 60, সেটাকে যদি আমরা কিউ 4 দিয়ে ভাগ দিই, তাহলে পেয়ে যাবো হচ্ছে আমরা 15। এরপরে টোটাল রেভিনিউ হচ্ছে 65 বা 65, সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে পেয়ে যাবো হচ্ছে আমরা 13। তাহলে আমরা অ্যাভারেজ রেভিনিউ পেয়ে গেলাম, বলো। ইয়েস ম্যাম। অ্যাভারেজ রেভিনিউ আমরা কিন্তু ফর্মুলা অনুযায়ী পেয়ে গেছি, তাই না? এরপরে আমরা এখন মার্জিনাল রেভিনিউ বের করব। মার্জিনাল রেভিনিউ বের করার ফর্মুলা আমরা আগেই দেখছি। সেটা কি, যে টোটাল রেভিনিউর কতটুকু চেঞ্জ হচ্ছে এবং কিউ এর কতটুকু চেঞ্জ হচ্ছে। এখন আমাদের এখান থেকে আমরা যদি ধরি যে প্রথম ঘরটা আমাদের 20 থাকবে, তারপরে চেঞ্জটা আমরা দেখব, যে 20 থেকে 38 চেঞ্জ কত, 18। 1 থেকে 2 চেঞ্জ কত, 1। আমাদের বিক্রয়ের পরিমাণ প্রতি ক্ষেত্রে কিন্তু 1 একক করে চেঞ্জ হচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। তাহলে আমাদের শুধু টোটাল রেভিনিউ কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা হিসাব করলেই কিন্তু আমরা বের করতে পারবো মার্জিনাল রেভিনিউ। তাহলে আমার টোটাল রেভিনিউ চেঞ্জ কত হচ্ছে, আগে ছিল 20, পরে হচ্ছে 38, চেঞ্জ কত, 18। 18 কে 1 দিয়ে ভাগ দিলে 18। আর তারপরে টোটাল রেভিনিউ আগে ছিল 38, পরে হয়েছে 51, আমার চেঞ্জ কত, 13। 13 কে 1 দিয়ে ভাগ দিলে 13। তারপরে টোটাল রেভিনিউ আগে ছিল 51, পরে হচ্ছে 60, চেঞ্জ কত হলো, 9। তাহলে 9 কে 1 দিয়ে ভাগ দিলে হয় 9। টোটাল রেভিনিউ আগে ছিল 60, পরে হচ্ছে 65, তাহলে আমার টোটাল রেভিনিউ চেঞ্জ কত, 5। 5 কে 1 দিয়ে ভাগ দিলে হয় কত, 5। তাহলে আমার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এখানে বিক্রয় পরিমাণ বাড়ার সাথে সাথে গড় আয়টা ক্রমান্বয়ে কমছে, একই সাথে প্রান্তিক আয়ও কমছে, কিন্তু
আমার মোট আয় প্রথমের দিকে বাড়ছে, দেখো 20 থেকে 38 হলো, 38 থেকে 51 হলো, 51 হওয়ার পরে 60 হলো, তারপরে 65 হলো, অর্থাৎ মোট আয়টা এখানে ক্রমান্বয়ে বাড়ছে। এখানে যদিও কমার ফিগারটা এখানে দেয়া নাই, কিন্তু মোট আয়টা ক্রমান্বয়ে বাড়ছে, বাড়তে বাড়তে তারপরে এটা কমে। কিন্তু অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ কি হয়, উৎপাদন বাড়ার সাথে সাথে এটা ক্রমান্বয়ে কমতে থাকে, যে কারণে আমার অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ গ্রাফটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। কিন্তু আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে এখানে এআর সমান এমআর, অর্থাৎ এআর এবং এমআর অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভটা ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এআর এবং এমআরটা সমান, এবং টিআর হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। অন্যদিকে আমার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কিরকম, যে এআর এবং এমআরটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং টিআর কার্ভটা কিরকম হয়, এইদিকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, তারপর এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তারপর ক্রমান্বয়ে কমে। এই হচ্ছে আমার পূর্ণ এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের মাঝে যে সম্পর্ক, এবং তার হচ্ছে গাণিতিক উদাহরণ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এরপরে তো তোমাদের কোনো কনফিউশন জি থাকার ম্যাম। কথা না। ম্যাম ঠিক আছে, বলছিলাম অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাকে কাঁচা বাজারকে বলা যায়। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সেটা, এই যে আমরা যেমন প্রতিযোগিতার কথা বললাম না, যে প্রতিযোগিতার ভিত্তিতে দুটো ভাগ, তাই জি। না? একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হ্যাঁ। হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন কাঁচা বাজারের কথা যদি তুমি বলো, সেটা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে আমরা বলতে পারি। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই বলতে পারি, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই বলা যায়। হ্যাঁ, এখন আমরা যেটা বলতেছি যে কাঁচা বাজার জি। মানে যে মাছ মাংস শাকসবজি এগুলোর বাজার, তাই না? বা হচ্ছে দুধের বাজার, এগুলো কি, হ্যাঁ। এগুলো হচ্ছে স্বল্পকালীন বাজারের উদাহরণের ভিতরে যাব। এখন আহ তুমি কিসের কথা বললাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণের কথা বললা? না, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথা বললাম। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেমন ধরো, যে আমরা যদি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আমরা যদি একচেটিয়া বাজারের কথা বলি বা মনোপলি বাজারের কথা বলি, সেখানে ধরো যে আমরা বলতে পারি যে বাংলাদেশ রেলওয়ে। হ্যাঁ, বাংলাদেশ রেলওয়েতে তোমার টিকিটের যে দাম নির্ধারণ করবে, আমরা সেটা সবাই মেনে নিতে বাধ্য না, কারণ হচ্ছে এটা হ্যাঁ। সাপ্লায়ার একজন, সিঙ্গেল সেলার, তাই না? এটার কিন্তু কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই। এখানে একটা মাত্র ফার্ম, হ্যাঁ, সেই বাজারে একটা মাত্র ফার্মই সমস্ত উৎপাদন এবং যোগানটা নিয়ন্ত্রণ করছে এবং প্রাইসটাও নির্ধারণ করছে, যেটা আমরা সবাই মেনে নিতে বাধ্য থাকি। ঠিক আছে, তো এই যে রেলওয়ে, এটা হচ্ছে আমার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে একটা ক্লাসিফিকেশন, একচেটিয়া বাজার, সেটার একটা উদাহরণ। এরকম অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সেটার এক একটার ক্ষেত্রে উদাহরণটা এক এক রকম হবে। আমি যেটা উদাহরণ বললাম, এটা হচ্ছে মনোপলি বা একচেটিয়া বাজার। ঠিক আছে, জি ম্যাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ আজকে ম্যাম। তাহলে রাখছি। ওকে, হ্যাঁ, জি ম্যাম। আল্লাহ হাফিজ। ঠিক আছে, সালাম। আল্লাহ হাফেজ। ওকে, খোদা হাফেজ। আল্লাহ হাফিজ।